হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9 ভূগোল বইয়ের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দিব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর দিয়েছিলাম। সেই ভিডিওটি তোমরা যারা এখনো দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, এখন চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। তোমরা সবার প্রথমে 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, জিওয়েড কি? উত্তর, গ্রিক শব্দ জিওডিস থেকে জিওয়েড শব্দটির উৎপত্তি হয়েছে। জিও অর্থ পৃথিবী এবং ওইডিস অর্থ মতো বা সদৃশ। সুতরাং জিওয়েড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়, তাই একে জিওয়েড বলে। এবার 2 নম্বর প্রশ্ন, জিওডেসি কি? উত্তর, জিওডেসি হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে সমীক্ষা ও গণনার সাহায্যে পৃথিবীর আকৃতি ও আকার পরিমাপ করার নানান বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। 3 নম্বর প্রশ্ন, দিগন্ত রেখা বলতে কি বোঝো? উত্তর, সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন একটি বৃত্তরেখায় মিলেছে। এই বৃত্তরেখাকে দিগন্ত রেখা বলে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধিও তত বাড়তে থাকে। 4 নম্বর প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? উত্তর, মহাকাশে সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি মহাজাগতিক বস্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে। সূর্য সহ এইসব মহাজাগতিক বস্তু সমূহকে একসঙ্গে সৌরজগৎ বলা হয়। এবার 3 নম্বর প্রশ্ন, নক্ষত্র কাকে বলে? উত্তর, মহাকাশে যেসব বৃহৎ জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ আছে এবং যাদের কেন্দ্র করে গ্রহ ও উপগ্রহ সহ মহাজাগতিক বস্তুসমূহ নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে চলেছে তাদের নক্ষত্র বলে, যেমন সূর্য। এবার 6 নম্বর প্রশ্ন, গ্রহ কাকে বলে? উত্তর, মহাকাশে ভাসমান যেসব জ্যোতিষ্কের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই এবং যারা একটি নির্দিষ্ট নক্ষত্রের আকর্ষণে তার চারিদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করে তাদের গ্রহ বলে, যেমন পৃথিবী। 7 নম্বর প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? উত্তর, মহাকাশে ভাসমান যেসব জ্যোতিষ্কের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই এবং যারা একটি নির্দিষ্ট গ্রহের আকর্ষণে তার চারিদিকে প্রদক্ষিণ করে তাদের উপগ্রহ বলে, যেমন চাঁদ। 8 নম্বর প্রশ্ন, বামন গ্রহ কাকে বলে? উত্তর, মহাকাশে এমন কিছু গ্রহ আছে যার নির্দিষ্ট কক্ষপথে সূর্য বা কোনো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করলেও তাদের কক্ষপথের সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক কোনো বস্তুকে সরিয়ে দিতে পারে না। এদের বামন গ্রহ বলে, যেমন প্লুটো। 9 নম্বর প্রশ্ন, কাকে এবং কেন নীল গ্রহ বলে? উত্তর, পৃথিবীর বেশিরভাগ অংশই সমুদ্র বেষ্টিত, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, এই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে? উত্তর, মহাকাশের লক্ষ লক্ষ নক্ষত্র, ধূলিকণা, গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশে গঠিত উজ্জ্বল আলোক বলয়কে ছায়াপথ বলা হয়। বেশিরভাগ ছায়াপথগুলি দেখতে অনেকটা পেঁচানো আকৃতির। সূর্য, পৃথিবী এবং অন্যান্য সব গ্রহ আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। এবার 11 নম্বর প্রশ্ন, জিপিএস কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি তোমাদের 2 নম্বর অথবা 3 নম্বরে আসতে পারে। উত্তরটি দেখে নাও। জিপিএস হলো এমন একটি ব্যবস্থা যেখানে মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ পরিচালিত পদ্ধতিতে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়, নিখুঁত সময় নির্ণয় এবং উচ্চতার পরিমাপ করা হয়। জিপিএস এর মাধ্যমে বর্তমানে জল, স্থল ও আকাশের নানা ধরনের তথ্য এবং কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ নির্ণয় করা হয়। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্নই খুব ভালো করে মুখস্থ করে রাখবে। ওকে, এবার তাহলে তোমরা 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? উত্তরটি দেখে নাও। যেসব স্থান পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত সেই সব স্থানে মাধ্যাকর্ষণ বলের প্রভাব বেশি, ফলে বস্তুর ওজনও বেশি হবে। পৃথিবীর আকৃতি অভিগত গোলক অর্থাৎ পৃথিবীর মেরু প্রদেশ চাপা এবং নিরক্ষীয় প্রদেশ স্ফীত।
তাই নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে মাধ্যাকর্ষণ বলের মান মেরু অঞ্চল অপেক্ষা কম হয় এবং বস্তুর ওজনও কম হয়। সুতরাং স্বাভাবিকভাবেই নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হবে। এবার 2 নম্বর প্রশ্ন, প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন? উত্তর, সৌরজগতের গ্রহগুলির মধ্যে প্লুটোর ভর সবচেয়ে কম হওয়ায় প্লুটোর অভিকর্ষ টানও খুব দুর্বল। ফলে প্লুটো নিজের কক্ষপথের কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তুসমূহকে সরিয়ে দিতে পারে না। তাছাড়া এর কক্ষপথও সুনির্দিষ্ট না হওয়ায় এটি মাঝে মধ্যে নেপচুনের কক্ষপথে প্রবেশ করে। এইসব কারণগুলোর জন্য 2006 সালের 24শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে অন্যান্য গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করেছে। 3 নম্বর প্রশ্ন, নক্ষত্র ও গ্রহের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখে নাও। নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্যগুলি হলো, দেখো এখানে যেরকম ভাবে সাজানো রয়েছে তোমরা কিন্তু ঠিক একই রকম ভাবে সাজিয়ে লিখবে। বুঝা গেল? প্রথম ঘরে লিখবে তোমরা বিষয়, তারপর লিখবে নক্ষত্র এবং তারপরে ঘরে লিখবে গ্রহ। 1 নম্বর বিষয়, আলো ও তাপ। নক্ষত্র ঘরে লিখবে নিজস্ব আলো ও তাপ থাকে, যেমন সূর্য। আর গ্রহের ঘরে লিখবে নিজস্ব আলো ও তাপ থাকে না, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, যেমন পৃথিবী। তারপর 2 নম্বর বিষয়, প্রকৃতি। নক্ষত্রের ঘরে লিখবে বৃহৎ আকারের জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। আর গ্রহের ঘরে লিখবে অপেক্ষাকৃত ক্ষুদ্র আকারের শীতল ও কঠিন পিণ্ড। 3 নম্বর বিষয়, সৃষ্টি। নক্ষত্রের ঘরে লিখবে গ্রহের আগে নক্ষত্র সৃষ্টি হয়েছে। আর গ্রহের ঘরে লিখবে নক্ষত্র সৃষ্টির পরে উৎপত্তি লাভ করেছে। এবার 4 নম্বর বিষয়, অবস্থান। নক্ষত্রের ঘরে লিখবে নক্ষত্রগুলি আপাতভাবে স্থির থাকে। আর গ্রহের ঘরে লিখবে গ্রহগুলি কোনো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে থাকে। ওকে, এবার তোমরা 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। জিপিএস এর ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু। উত্তরটি দেখে নাও। জিপিএস এর ব্যবহার: 1 নম্বর, ভূপৃষ্ঠের আকৃতি। ভূপৃষ্ঠের প্রকৃত আকৃতি নির্ণয়ে ব্যবহৃত হয়। 2 নম্বর পয়েন্ট, দূরত্ব নির্ণয়। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের মধ্যে দূরত্ব ও বন্ধুরতা নির্ণয়ে ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, প্রতিরক্ষা। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষত যুদ্ধকালীন ও বিপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয়। 4 নম্বর পয়েন্ট, উদ্ধার কার্য। জাহাজ ও বিমান কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তার সন্ধান ও উদ্ধার কার্যে ব্যবহার করা হয়। 5 নম্বর পয়েন্ট, মানচিত্র। জিপিএস ব্যবস্থার সাহায্যে সঠিক অবস্থান নির্ণয়ের মাধ্যমে নির্ভুল জরিপ কার্য করা যায় ও যথাযথ মানচিত্র তৈরি করা যায়। 6 নম্বর পয়েন্ট, পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থায় বিশেষত পথ নির্দেশ, যানবাহন চলাচল ইত্যাদি ক্ষেত্রে জিপিএস খুবই সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও শহর পরিকল্পনা, অবস্থান নির্ণয় ইত্যাদি নানা কার্যে জিপিএস এর ব্যবহার উল্লেখযোগ্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। এর পরের ভিডিওতে আমরা দেখে নিব এই চ্যাপ্টারের 5 নম্বরের প্রশ্ন উত্তর। তাই তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।